তবু লড়ে যায় ওরা। বলো, এমন করে কি নিরাশ হবে বিচার চাইছে যারা? রাত দিন পড়ে সুখ শখ ছেড়ে আহ্লাদ ঝেড়ে বেড়ে ওঠা মেয়ে, চোখে চোখ রেখে গর্বিত বুকে মেধার নিরিখে ডাক্তারি শিখে, হায় সমাজ মানেনি তারে, হারিয়েছি বারে বারে, তবু লড়ে যায় ওরা, তবু লড়ে যায় ওরা। নমস্কার, আমি সুমিত চক্রবর্তী, আপনারা দেখছেন দৈনিক সংবাদ। আজ দৈনিক সেলেব অনুষ্ঠানে আমাদের অতিথির আসনে যিনি রয়েছেন তিনি পেশায় একজন চিকিৎসক, কিন্তু আমরা সকলে তাকে এখন অনেক বেশি চিনি প্রতিবাদের মুখ হিসেবে, মিছিলের মুখ হিসেবে, রাত জাগার মুখ হিসেবে। আমাদের অতিথির আসনে আজ চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। বিগত কয়েক বছরে দেশ জুড়ে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বারবার কেন শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে এমন প্রশ্ন উঠবে, সেই প্রশ্নই কিন্তু রাখবো ডাক্তার আশফাকুল্লাহ নাইয়ার কাছে। হ্যাঁ, এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে নিরাপত্তা বারবার বিঘ্নিত হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? কেন হচ্ছে এরকম বারবার? দেখুন, আমি তো বিগত কয়েক বছর ধরে এত স্টাডি করিনি, কিন্তু আরজিকর ইনসিডেন্টসের পর থেকে মোটামুটি একটা সোশ্যাল যে ইকুয়েশন সেটা দেখার চেষ্টা করছি। মূলত যে ব্যাপারটা হওয়া উচিত ছিল, আমাদের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থার যেটা আপনার বলতে পারেন যেটা মূল স্তম্ভ ছিল, সেটা মেনলি গুরু এবং হচ্ছে তার শিষ্যের একটা সম্পর্ক, যেটা আমরা যদি আপনি আদি যুগ থেকে দেখে আসেন, যত যোগগুরু থেকে শুরু করে যত মনীষীরা ছিলেন, মনি ঋষিরা, প্রত্যেকের সঙ্গে একটা তাদের শিষ্যের সম্পর্ক, যে রেসপেক্ট, যে ভালোবাসা, যে স্নেহ, যে ব্যাপারটা ছিল। বড় বড় বিল্ডিং হয়তো ছিল না তখন, আপনার গাছের গোড়াতে শিক্ষা দেওয়া হতো, হয়তো বড় বড় বিল্ডিং ছিল না, আপনার বাড়িতে পাঠশালাতে শিক্ষা দেওয়া হতো, কিন্তু গুরু এবং শিষ্যের সম্পর্কের সঙ্গে যে শিক্ষা দানের যে পদ্ধতি, সেই পদ্ধতির মডার্নাইজেশনের একটা জায়গা থেকে এসে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, যেটা আমরা ধরুন আমি MBBS পাস করার পর আপনার MS করতে এসে যে জিনিসটা নিয়ে চোখে দেখলাম, যে একজন শিক্ষার যিনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, আর সেখানে সেই প্রতিষ্ঠানের একজন ছাত্র, দুজনও একই মিলে আপনার একই করাপশন করছে, এবং প্রিন্সিপালের টাকা আপনার ছাত্রের অ্যাকাউন্টে আছে। মানে যেখানে শিক্ষা থাকার কথা ছিল, একজন শিক্ষক এবং তার ছাত্রের সঙ্গে যে সম্পর্ক, শিক্ষার আদান প্রদান হওয়ার কথা ছিল, সেটা এসে টাকার আদান প্রদানে চলে এসছে। মানে করাপশনের যে মানে যদি বলেন যে ইনফিল্ট্রেশন, যেটা শিক্ষা ব্যবস্থায় এতভাবে ঢুকে পড়েছে, এবং যার এইসব এক্সাম্পলগুলো আপনি দেখছেন, যারা যেখানে পড়াশোনা করার জায়গায় সেখানে তারা গুন্ডামি, আপনার ক্ষমতা দেখানো, এগুলো অ্যাকচুয়ালি ইকোনমিক একটা বলতে পারেন যে সমস্যা, যেটাতে ইকোনমির সঙ্গে এডুকেশনের সঙ্গে রেসপেক্টের সঙ্গে রিলেশনশিপের সঙ্গে সোশ্যাল যে স্ট্রাকচার, সবগুলোকে একই ছাঁচে ফেলে দিয়ে আপনার ক্ষমতা আর টাকা দুটোকে এমনভাবে ইনফিল্ট্রেশন করে দেওয়া হচ্ছে, যেটার ফলস্বরূপ আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই উল্টোপাল্টা জিনিসগুলো ঘটে। গোটা সিস্টেমটায় তাহলে একটা গন্ডগোল কিন্তু দেখা দিয়েছে, আপনি যা বলছেন। একদম গোটা সিস্টেমের প্রত্যেকটা রন্ধে রন্ধে হয়েছে। আপনি একটা দুটো শিক্ষা প্রতিষ্ঠানে এটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমার বিশ্বাস, বা আমি যে জায়গা থেকে দেখার চেষ্টা করছি, আপনি যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যান, সেখানে আপনি দেখবেন যে ওই যে দুটো জায়গার যে ডিফারেন্স থাকা দরকার ছিল, একজন ছাত্রের নিজের ক্যাম্পাসটাকে ঘর মনে হওয়ার দরকার ছিল, এবং সেই ঘর বা বাড়ির অভিভাবক হিসেবে একজন প্রিন্সিপাল কিংবা সেই কলেজের যিনি অধ্যক্ষ আছেন তার দেখার কথা ছিল। আর যদি আপনি এরকম দেখেন যে সেই কলেজের ছাত্র এবং প্রিন্সিপালের রিলেশনশিপ হয়ে গেছে আপনার মানে একদম কাছের লোক, একদম আপনার ইকোনমিক রিলেশনশিপ, একদম আপনার পছন্দের রিলেশনশিপ, এই জায়গাগুলো যতটা আমার মনে হয় ক্ষতি করছে। এবং এটা একটা কলেজ নয়, সব জায়গায়, ল কলেজে আপনি দেখলেন যে ওখানকার স্টুডেন্টই নয়, তার এত ক্ষমতায়ন হলো কি করে? নিশ্চয়ই ওখানে আপনার ইকোনমিক একটা ফ্লো আছে, মানি ফ্লো আছে।
যেটা পলিটিক্যাল পার্টির সঙ্গে রিলেশনশিপে তার একটা পাওয়ার তৈরি হয়েছে। তো এই জায়গাটা ইট শুড বি কাট, এই জায়গাটা থাকা উচিত নয়। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হবে এবং শিক্ষা গুরু এবং তার যে ছাত্র, তাদের রিলেশনশিপটা শিক্ষার মধ্য দিয়ে থাকবে। সেই ছাত্র সবচেয়ে বেশি সম্মান পাবে যে সবচেয়ে বেশি পড়াশোনায় ভালো হবে, সেই ছাত্র সবচেয়ে বেশি আপনার প্রাইজ পাবে যে পড়াশোনায় সবচেয়ে বেশি ভালো হবে। এবং পড়াশোনায় ভালো হলে অটোমেটিক্যালি সে সোশ্যাল ব্যাপারটাও সে অ্যাক্টিভ থাকবে এবং তার নলেজে অনেক ভালো খারাপ চোখে পড়বে। আর হচ্ছে উল্টোটা, যে আমার পছন্দে তাকে আমি জায়গা দিচ্ছি, যে আমার হয়ে অন্যের কাছে গিয়ে আমার প্রচার করে দিচ্ছে তাকে আমি জায়গা দিচ্ছি। এবং এই পরিস্থিতিটা এমন একটা জায়গায় এসে পড়েছে যে প্রত্যেকটা কলেজে, এবং যেটা যদি বলেন যে এই সিচুয়েশনের আরও একটা বড় কারণ যেটা হচ্ছে স্টুডেন্টদের প্রপার ইলেকশন গণতান্ত্রিক পদ্ধতিতে না হওয়া। এখন প্রতিনিধি কে চয়েস করবে, ছাত্ররা নাকি উপর থেকে যারা অধ্যক্ষ তারা? সমস্যা হয়ে গেছে যে ছাত্ররা তাদের প্রতিনিধি ঠিক করছে না, অধ্যক্ষরাই প্রতিনিধি চয়েস করে দিচ্ছে যে তুমি আসবে প্রতিনিধিত্ব করবে, তাহলে আমার ইকোনমিক ফ্লোটা এটা কন্টিনিউশনটা থাকবে। কারণ ছাত্ররা যদি প্রতিনিধি ঠিক করে দেয়, হতে পারে সে শাসক দলের হয়ে জিতলো, হতে পারে সে শাসক দলের সমর্থক, কিন্তু সে অধ্যক্ষের সবসময় পছন্দের হতে পারে, না হতে পারে। তাহলে ইকোনমিক ফ্লোতে কিন্তু একটা বাধা তৈরি করবে সেই ছাত্র। তাহলে আপনি যে দুর্নীতির কথা বলছেন, যে করাপশন যেটা আর কি, সেই করাপশন থেকেই কি থ্রেট কালচার? একদম করাপশন, আপনার মানি মাসেল পাওয়ার এই জিনিসগুলোই আপনার থ্রেট কালচারে যদি আপনি ডিসেক্ট করেন, থ্রেট কালচারে আছেটা কি, থ্রেট কে কাউকে কেন দেয়, কিভাবে দেয়? আপনি কাউকে থ্রেট দিচ্ছেন, সেখানে একটা আপনার ইনভিজিবল পাওয়ার থাকে। আইদার আপনার পলিটিক্যাল ব্যাকআপ আছে, আইদার প্রশাসন আপনার সঙ্গে আছে, আইদার আপনার সঙ্গে টাকা পয়সা আছে, অথবা আপনি ক্যারেক্টারিস্টিক্যালি অনেকে থ্রেট দিয়ে থাকে। আমি সেই পার্টটা খুব নগণ্য, কারণ আমরা যতগুলো কেস হয়েছে এবং যারা ধরা পড়েছে আমরা দেখেছি, তারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তাদের ব্যাকবোন এবং কানেকশন আপনার পলিটিক্যাল এবং হচ্ছে মানি পাওয়ার। কারণ নিজস্ব যে জায়গা থেকে থ্রেট, যে জায়গাটা কালচারাল, সেই জায়গাটা আমার মনে হয় আগে যেমন ছিল রঘু ডাকাত, আমরা নাম শুনতাম, অমুক ডাকাত তমুক ডাকাত, এখন সেই জায়গাটা নেই। এখন ভদ্র মানুষ, ভালো মানুষ, যারা এই সোসাইটির মধ্যে থেকে এই পাওয়ারগুলোকে অ্যাকুমুলেট করে অন্য জায়গার পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার মানে কি আমার আপনার পাওয়ার, রাজনৈতিক পাওয়ার মানে কি আমার আপনারই পাওয়ার, একদম ইকোনমিক পাওয়ার মানে কি আমার আপনারই পাওয়ার, আমাদেরই টাকা, আমাদেরই ট্যাক্সের টাকা, সেগুলোতে সিলেক্টিভ কারোর কাছে থেকে যারা থ্রেট দিতে সাহায্য করছে। আমার মনে হয় এখান থেকেই থ্রেট কালচারের উৎপত্তি। একটা প্রশ্ন তো উঠতেই পারে যে আজকে যখন ধরুন আরজিকর যে কাণ্ড ঘটেছে, সেই ঘটনা সত্যি খুব লজ্জার আমাদের প্রত্যেকের কাছে, খুব বেদনারও বটে। সেক্ষেত্রে যে এই যে থ্রেট কালচার, আপনারা তখন সরব হয়েছেন থ্রেট কালচার নিয়ে, এবং মানুষও জানতে পেরেছে যে এরকম একটা কালচার, এটা নিয়ে আগে কেন সরব হননি, আগে কেন কিছু বলেননি? দেখুন, আগে আমার জন্ম 1990 সালের দিকে, যদি আপনি 1992-3-তে আপনি যদি বলেন 92-তে, এবার আপনি যদি বলেন যে 80-তে যে ঝামেলা হয়েছে তুমি কেন প্রতিবাদ করোনি, বলাটা খুব মুশকিল। মানে প্রত্যেকের যে আগে কেন করোনি, ওখানে সেটা কেন হয়েছে, মানে এই যে হোয়াট অ্যাবাউটের যে গেমটা না, এটা খুব ভয়ঙ্কর। এটা বর্তমানে যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনাকে দূরে নিয়ে চলে যায়। এখন একটা সমস্যা হয়েছে, আপনি প্রতিবাদ করুন, এটার মানে এটা নয় যে আপনি আগে কেন করেননি। আগে প্রত্যেকের চোখ খোলা, প্রত্যেকের জানা, প্রত্যেকের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আমরা যেটা ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে মনে করি যে অভয়ার যে স্যাক্রিফাইস, অভয়ার যে খুন এবং তাকে নৃশংসভাবে যে হত্যা করার যে জায়গাটা, সেটা আমাদের চোখটা খুলেছে। এর আগে থাকা আর এখন থাকার মধ্যে পার্থক্য হচ্ছে, যদি আপনি একদম স্পেসিফিক বলেন তাহলে অবশ্যই কোভিড পিরিয়ড, মেডিকেল এডুকেশনে কোভিড পিরিয়ডের পর থেকে অনেকটা চেঞ্জ হয়েছে, যেটা আমার মনে হয় অনেক 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 বেশিভাবে এটা আপনি দেখতে পাচ্ছেন। এখন প্রি কোভিড এরাতে হয়তো এতটা ছিল না, এটুকু। আচ্ছা, একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো যে এই যে আজকের দিনে
আমাদের অনেকেরই ঘরের ছেলেমেয়েরা ডাক্তারি পড়তে আসছেন, তো এই ডাক্তারি পড়তে গিয়ে নিরাপত্তার প্রশ্নে তারা কতটা সচেতন হবেন সেই প্রশ্ন আমি কিন্তু ডক্টর নাইয়ার কাছে রাখবো, এবং তিনি সেটা আপনাদের সামনে তুলে ধরবেন যে আজকের দিনে ডাক্তারি পড়তে গেলে একজন ছাত্র বা ছাত্রীকে নিরাপত্তার প্রশ্নে কতটা সচেতন হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন, একটু বলুন, সকলের জন্য বলুন এটা। দেখুন, ডাক্তারি পড়তে এসে আলাদা নিরাপত্তার আমি বলবো না। আমি মনে করি প্রত্যেকটা ছাত্র সমাজ, মানে সে ইঞ্জিনিয়ারিং পড়ুক, সে আপনার ম্যাথামেটিক্স পড়ুক, সে বেঙ্গলি পড়ুক, ইভেন সে আপনার কমার্স, এনিথিং, আপনার রিপোর্টিং পড়ুক কিংবা ল পড়ুক, প্রত্যেকটা জায়গায় অ্যাজ এ স্টুডেন্ট যেটা এখন যেটা ডেভিয়েশন হচ্ছে সেটা হলো ছাত্ররা তাদের যে ছাত্র শক্তি সেটাকে তারা নিজেরা চিহ্নিত করতে পারছে না, এবং এটা সিস্টেমেটিক্যালি তাদেরকে চিহ্নিত না করার একটা পদ্ধতি তৈরি করা হয়েছে। ছাত্ররা কলেজে আসা মানেই প্রথমে কোনো দাদার হাত ধরে যেতে হবে, কোনো দিদির হাত ধরে যেতে হবে, কোনো আপনার কারো হাত ধরে যেতে হবে। কিন্তু যখনই আপনি কোনো কলেজে এন্টার করছেন, আপনি যখন কোনো কলেজে আপনি যোগ্যতা অর্জন করে ওখানে অ্যাডমিশন নিচ্ছেন, আপনি কিন্তু ওই কলেজ, ওই ইনস্টিটিউশনের একজন মেম্বার। মানে আমি আমার ছাত্রদেরকে বলি, এবং আমিও যখন কিছুদিন পড়িয়েছিলাম, তো আমি এখনও বিভিন্ন বক্তৃতায় বলতে থাকি যারা ছাত্র আছে এই মুহূর্তে, যে এই ইনস্টিটিউশনকে তুমি তোমার নিজের মনে করো। যখন তুমি এই ইনস্টিটিউশনকে নিজের মনে করবে, তখন তার রক্ষণাবেক্ষণ কিভাবে হবে তুমি নিজেই ভেবে নেবে, নিজেই তখন তোমার মধ্যে ভাবনা চলে আসবে। তোমার কারোর উপরে ডিপেন্ডেন্সি হতে হবে না যে স্যার আমার এটা দিন সেটা দিন। তুমি সেটা অধিকার যখন তোমার হয়ে যাবে, তুমি তখন সেটা কেড়ে নেবে, তুমি সেটা অধিকার অর্জন করে নেবে। আজকে আপনি নিজের বাড়িতে কেমন কমফোর্টেবলি যান, অবশ্যই কমফোর্টেবলি যান। আপনি যখন নিজের বাড়ি যাচ্ছেন তখন আপনাকে নিজের বাড়ি ক্লিনিং করা, নিজের বাড়িটা কেমন ভালো থাকবে, আপনার বাড়িতে কোনো অতিথি আসলে আপনি কিভাবে তাকে ব্যবহার করবেন, আপনার বাড়ি থেকে আপনি যখন বেরোবেন কিভাবে তালা মেরে যাবেন, আপনি বাড়িতে কিভাবে সুরক্ষিত রাখবেন। তো নিজের ক্যাম্পাসের মধ্যে গিয়ে, আপনার ইনস্টিটিউশনে গিয়ে সেটাকে নিজের মনে করতে হবে। যেটা যদি মেডিকেল ইনস্টিটিউশন হয়, এটা তো না চাইতেও অনেক সময় নিজের করতে হয়, কারণ আমাদের অনেক লং থাকতে হয়, জানেন নিশ্চয়। তো পেশেন্টকে অতিথির মতো ভাবতে হবে, যে পেশেন্ট আসলে আমি যেমনভাবে আমার বাড়িতে এসছে, আমাকে কি করে ওকে চিকিৎসা দিয়ে কিভাবে সেবা দিয়ে ওকে সুস্থ করা যায়। তাহলে এই ভাবনাটা যখন নিজের মধ্যে আসবে, হসপিটাল আমার, এখন মুশকিল, আবার আমি সেই একই কথাই ঘুরিয়ে বলবো, মুশকিলটা হচ্ছে যে এই হসপিটাল আমার, এই ফিলিংটা আসতে বাধা দেওয়া হচ্ছে পলিটিক্যাল ইনফিল্ট্রেশনে। কারণ আপনি এর আগে দেখেছেন যে একটা কলেজ কাউন্সিল চালাচ্ছে, সেখানে মাথায় বসে আছে আপনার পলিটিক্যাল কোনো একজন ব্যক্তি, যিনি নিজের কাজ তো করছেনই না, বিধানসভায় যাচ্ছেন না, লোকসভায় যাচ্ছেন না, নিজে কেউ প্রচুর এমএলএ এমপি আছে যারা নিজেদের আপনার সিনেমা করতে ব্যস্ত, কেউ নিজের নাটক করতে ব্যস্ত, কেউ আপনার নিজের শিক্ষামন্ত্রী পর্যন্ত নাটক করতে ব্যস্ত। তো নিজেদের যে জব সেগুলো করছেই না, প্লাস এই যে ইনস্টিটিউশনাল যে পাওয়ার, এডুকেশনাল যে পাওয়ার, যে ইনস্টিটিউশনগুলোর যে পাওয়ার, সেগুলোরও মাথায় চেয়ারে ওরা বসে আছে। তাহলে এই ছাত্রদের নিজেকে ইনক্লুড ফিল করতে পারছে না। এই জায়গাগুলো আমি বারবার আপনার যারা দর্শক আছে এবং আমি বলতে চাইবো যে বা যারা শুনছেন, ছাত্ররা যখনই ক্যাম্পাসে এন্টার করলো, ছাত্ররা যখনই আপনার পড়াশোনার জন্য কোনো ক্যাম্পাসে গেল, এই ফিলটা আনতে হবে যে ক্যাম্পাসটা তার। এবং এখন অলরেডি দেখছেন যে অনেকে আন্দোলন করছে, এবং ছাত্র সংসদ আপনার ইলেকশনের জন্য অনেকটা আগিয়ে গেছে, বিভিন্ন রায়ও এসছে হাইকোর্টে। তো এই জায়গাগুলো যদি ওপেনিং না হয়, ছাত্ররা নিজেদের ক্যাম্পাসটাকে নিজের বাড়ি মনে করতে না পারে, তাহলে সেটা পরিষ্কার থাকবে না, সেটা পরিচ্ছন্ন থাকবে না, তার ভিতরের যে আপনার সেফটি, সিকিউরিটি এবং রিলেশনশিপ উইথ দ্য টিচার্স, রিলেশনশিপ উইথ ব্যাচমেটসগুলো তৈরি হবে না, এবং দাদা দিদি যাদের সঙ্গে সম্পর্ক সেগুলো তৈরি হবে না। কারণ নিজের ভাবতে হবে, তাদেরকে খেলার জায়গা দিতে হবে, তাদেরকে রেস্ট করার জায়গা দিতে হবে, তাদেরকে পড়ার জায়গা দিতে হবে, তাদেরকে আড্ডা মারার জায়গা দিতে হবে। এই যে কালচারগুলো দিন দিন সরে গিয়ে মানে একটা কন্ট্রোলিং জায়গা চলে এসছে, যে এভরিথিং ইজ কন্ট্রোলিং বাই দ্য পলিটিক্স, একদম ডিরেক্টলি। উই নো কি সব কিছুই পলিটিক্সে কন্ট্রোল হয়, বাট নট ডিরেক্টলি, ইনডিরেক্টলি কন্ট্রোল। ঠিক আছে, একটা কথা তো অবশ্যই, যেহেতু আপনি রাজনীতির কথা বলছেন, যে আপনারা যে আন্দোলন শুরু করলেন, সে আপনারা বারবার বলেছেন এই আন্দোলন অরাজনৈতিক, এখানে কোনো রাজনৈতিক দলের পতাকা থাকবে না, এবং পতাকা নিয়ে কোনো মিছিলে হাঁটা যাবে না, মানে আপনাদের মিছিলে হাঁটা যাবে না।
কিন্তু সেখানেও দেখা যাচ্ছে একটা রাজনীতি কিন্তু ঢুকে পড়েছে, এবং আপনারাও কখনো কখনো কিছু কিছু রাজনৈতিক মন্তব্য করেও ফেলছেন। সেটা কি সঠিক হচ্ছে কোনো জায়গায়? দেখুন, আরজি কর মুভমেন্ট যদি আপনি একটু বিশ্লেষণ করেন, তাহলে যখন কোনো একজন মেয়ের সঙ্গে এরকম আপনার রেপ, মার্ডার, নৃশংস হত্যার মতো ঘটনা ঘটে, এবং সেই ঘটনার পরে মানুষ যখন রাস্তায় নামে, মানুষ যখন প্রতিবাদ করে, তখন সে একজন মানুষের বিচার চেয়ে রাস্তায় নামে, যে একজন মানুষের প্রতি এরকম অত্যাচার হয়েছে, অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসেবে আমার এটা মেনে নেওয়া উচিত হয়নি। আপনি যদি প্রাণীদের কথা বলেন, যাদের এই বোধ বুদ্ধিটা অতটা নেই, তারা এই ফিলটা করে না। দেখবেন একটা 100টা প্রাণীর মধ্যে একজন প্রাণীকে হয়তো মারলে সবাই প্রতিবাদ করতে আসে না, বুঝতে পারে না তারা, তাই অবুঝ যাকে বলে। অনেক সময় কয়েকজন তারা আসে, কিন্তু মানুষ দলবদ্ধভাবে যখন আসে, তার মানে সেই মানুষের এই বোধ বুদ্ধিটা আছে বলে আসে। এখানে অরাজনৈতিক এবং রাজনৈতিক নয়ের যে ডিফারেন্সিয়েশনটা আমরা বলতে চেয়েছিলাম, এবং এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, যে আমরা মনে করেছিলাম সবাই এই আন্দোলনে আসুক। কোনো একটা পতাকার তলায় আন্দোলন যাওয়া মানে ইটস আ ডিভিশন। আমরা ডিভিশনের বিপক্ষে ছিলাম। যে যখন আপনি ভাবুন, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা যখনই একজন মেয়ের এরকম খুন এবং হত্যার, একজন পশ্চিমবঙ্গবাসী নেই যে বলবে এই খুন হত্যাটা ঠিক হয়েছিল। যে শাসক দলে আছে, যে বিরোধী দলে আছে, যে রাজনৈতিক দল করুক, আপনি যদি 1:1 জিজ্ঞাসা করেন, কেউ বলতে পারবে না বুক ফুলিয়ে যে ঘটনাটা হয়েছিল সঠিক হয়েছিল। কিন্তু যখনই সে তার পলিটিক্যাল আইডিওলজিটাকে নিজের মাথায় ঢোকাচ্ছে, অটোমেটিক্যালি সে কোনো একটা দিকে সাপোর্ট কিংবা অ্যান্টি সাপোর্ট কিংবা সে তার মতো করে বিশ্লেষণ করছে। আমরা অরাজনৈতিক মানে এই প্ল্যাটফর্ম চেয়েছিলাম, এবং চাইছি, ভবিষ্যতেও চাইব, যাতে কোনো রাজনৈতিক মতাদর্শ ওখানে না ঢুকে। এই বিচার মানে এই একজন নয়, আমাদেরকে ভাবতে হবে যে কবে আমরা পশ্চিমবঙ্গবাসী হব, কবে আমরা মানুষ হব, কবে আমরা অ্যাজ এ হিউম্যান বিং ফাইট করব। একজন নারীর প্রতি এই যে অত্যাচারটা, এটা এমন একটা এক্সাম্পল সেট হয়েছে, যদি এর বিচার না হয়, যদি এর শাস্তি না পায়, উল্টোটা হবে। এবং আপনারা শুনছেন এখন বিভিন্ন জন বলছে আরজি কর করে দেব। এই যে থ্রেটগুলো এখন মানুষ বলতে পারছে, এটা এই জন্য বলতে পারছে যে দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। তাই তো এক্ষেত্রে আমরা বলেছিলাম যে আন্দোলন, প্রতিবাদ এক গুচ্ছ হবে, মানুষ হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে, এবং অ্যাজ এ হিউম্যান বিং যে ফিল আমাদের, নারী সম্মান আমাদের রক্ষা করাটা দায়িত্ব এবং কর্তব্য, তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। এটাই ছিল অরাজনৈতিক এখানে প্ল্যাটফর্ম। মানুষ রাজনীতি ছাড়া বাঁচে না, সবাই রাজনীতি করে, রাজনীতির মধ্যেই আমরা থাকি, এটা আমি আগে বলেছি বারবার। কিন্তু যখন কোনো প্রতিবাদের জায়গা হবে, যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো হবে, তখন ওই জায়গাটা, ওই ব্যারিয়ারটা যদি আমরা ক্রস না করতে পারি, তাহলে আমাদের সেই ন্যারো জায়গাতে আমরা ফিরে যাব। এখন কোনো রাস্তায় ঝামেলা হলো, আপনি তখন তো অ্যাজ এ রিপোর্টার গিয়ে প্রতিবাদ করবেন না, তাই না? আপনি তখন প্রতিবাদ করবেন অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে। তখন 1 সেকেন্ডের জন্য আপনি ভুলে যান যে আপনি রিপোর্টার। রাস্তায় কোনো ঝামেলা হলো, 1 সেকেন্ডের জন্য আমি ভুলে যাবো যে আমি একজন ডক্টর। তাহলে আমি অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে সেই প্রতিরোধটা গড়ে তুলতে পারবো, এবং ওই প্রতিরোধটা অনেক বেশি স্ট্রং হবে। আর এই ডিভিশন যখন হয়ে যাবে, যখন আমরা ডিফারেন্সিয়েশন করে নেব, এ হিন্দু, এ মুসলিম, এ আপনার বেটা ছেলে, এ মেয়ে ছেলে, এ মা, এ বোন, এই ডিভিশনটা যখন চলে আসবে, তখন এই প্রতিবাদ এবং এই যুদ্ধের যে কি বলবো প্রতিরোধটা, ওটা ডিভিশন হয়ে যায়। এই জন্য আমরা বলেছিলাম যে কোনো রকমের রাজনৈতিক পতাকা ছাড়াই এই আন্দোলনটা করা হবে। দেখুন, একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে অরাজনৈতিক আন্দোলনের কথা আমি বলছিলাম, কিন্তু এমনও একটা অভিযোগ উঠেছে যে এই যে আন্দোলনটা শুরু হয়েছিল আরজি করের এই ঘটনায়, তার নেপথ্যে নাকি বাম অতিবামেরা রয়েছেন, তাদেরই নাকি একটা পেছনে একটা তাদের একদম কি বলবো আমি আলাদা করে, যে তাদের একটা সাপোর্ট ছিল। সেটা কি বলবেন আপনি? একটু বলুন আমাদের। এখন পৃথিবীতে যে কোনো আন্দোলনের আপনি যদি ইতিহাস খুলে দেখেন, যখন কোনো প্রতিরোধ গড়ে উঠেছে, যখন মানুষ একগুচ্ছ হয়েছে, তখন সেখানে বিভিন্ন মতাদর্শের মানুষ আসে, এবং তারা এসে সেই প্রতিবাদ এবং সেই প্রতিরোধটাকে আরো শক্তি যোগায়।
আপনি যদি প্রথম থেকে আন্দোলন ডে 1 থেকে দেখেন তাহলে দেখবেন বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গে যারা ছিল প্রত্যেকেই আন্দোলনে এসেছিলেন এবং তারা জায়গা থেকে একদম ডিরেক্টলি আমাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে হয়তো করেননি, কিন্তু প্রত্যেকে প্রতিরোধ করেছেন। ইভেন শাসক দল চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও মিছিল করেছিলেন। তাহলে আপনি যদি ঘুরিয়ে বলেন যে মমতা ব্যানার্জি এখানে সাপোর্ট দিয়ে দিয়েছে, ব্যাপারটা কিন্তু সেরকম দাঁড়ায় না। অপোজিশন পার্টির প্রত্যেকটা যারা পলিটিক্যাল ব্যক্তি আছেন তারাও নিজেদের মতো করে আন্দোলন করেছেন, কিন্তু কোথাও গিয়ে যে এক স্রোতে সব কিছু মিলে গিয়েছে তা নয়, কিন্তু সুর সব জায়গায় একই। এবার আমি যদি বলি অন্যায়ের প্রতিবাদ করি, যদি কোনো পলিটিক্যাল পার্টি সে রামবাম বলে যাদেরকে বলা হচ্ছে, সে বিজেপি হোক সিপিআইএম হোক যাই হোক যাদেরকেই বলা হচ্ছে, তারাও যদি সেম কথা বলে, তাহলে এটার মানে এই নয় যে এই দুটো আন্দোলন বা দুজন আপনার কি বলে মিলেমিশে একাকার হয়ে গেছে। দুজনের ভাবধারা মিলেমিশে একাকার হতে পারে, হবেও। অন্যায়ের প্রতিবাদ যারাই করবে, আমরা মনে করি এটা দল মত নির্বিশেষে, আবার আমি অরাজনৈতিকের ওই ডেফিনেশন আপনাকে বলেছিলাম, দল মত নির্বিশেষে আমি ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে আমরা যে রাজনৈতিক দল, যে ব্যক্তি যেভাবে এই আন্দোলনকে আপনার সমর্থন করেছে এবং আন্দোলন করছে এবং ভবিষ্যতে এই রেপবিহীন, এই আপনার নারী অত্যাচারবিহীন এবং হচ্ছে যে ক্যাম্পাস পরিশুদ্ধ করার যে রাজনীতিকরণ যারাই করবে, আমরা তাদের সব সময় সমর্থন আছে, ভবিষ্যতেও থাকবো। আমার এই প্রসঙ্গে একটা প্রশ্নে আমি যাব আর কি, যে এই যে রাজ্যে বাংলায় যে বিরোধী দল তাদের তরফে একটা অভিযোগ করা হয়েছে, দাবি করা হয়েছে যে আপনাদের আন্দোলনের মঞ্চে মুখ্যমন্ত্রী ঘুরপথে গিয়েছেন, তিনি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার সঙ্গে আপনারা এই যে বৈঠক করেছেন এর ফলেই এই আন্দোলনের অপমৃত্যু হয়েছে। মানবেন কথাটা? না, এটা তো কোনো মানার, প্রথম কথা আরজিকর আন্দোলনের অপমৃত্যু হয়নি, হবেও না, এবং আরজিকরের মতো আন্দোলন এরকম আন্দোলনের কখনো অপমৃত্যু হয় না। অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ একদিন একটা সেন্টেন্স বলে, কোথাও বলে, সেই প্রতিরোধ, সেই প্রতিবাদ, সেই আন্দোলন যুগ যুগ ধরে জীবিত থাকে। এটা প্রথমে আপনাকে বুঝতে হবে। আমরা প্রচুর মানুষকে দেখেছি যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নিজেদের জীবনটাও দিয়ে দিয়েছে। আপনি বলবেন তারা ফেলিওর হয়েছিল, অপমৃত্যু হয়েছিল তাদের আন্দোলনের? একদম নয়। আপনি নারী শিক্ষা থেকে শুরু করে, আপনি বিজ্ঞানের যে অগ্রগতি সেখান থেকে শুরু করে, আপনি দেশ সংস্কারের থেকে শুরু করে, হ্যাঁ, আপনি যদি বলেন লাখ লাখ আন্দোলন হয়েছে, যারা আন্দোলনকারী তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, কারাবাস নিতে হয়েছে, এবং প্রত্যেকটা আন্দোলনে একটা আপনার ইম্প্যাক্ট থাকে, সেই ইম্প্যাক্টটা যুগ যুগ ধরে বেঁচে থাকে। আরজিকর আন্দোলন কোনো পেটেন্ট নয় যে একেবারে এই পৃথিবীর মধ্যে একটা আন্দোলন হয়েছে, এরকম আন্দোলন কোটি কোটি হয়েছে, কোটি কোটি মানুষ করেছে। তো এক্ষেত্রে কোনো আন্দোলনে অপমৃত্যু, কোনো আন্দোলনের আপনার শেষ যদি কেউ বলে থাকেন তারা ভুল বলছেন, প্রথম কথা। 2 নম্বর, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রথম কথা আপনাকে বুঝতে হবে যে রাজ্যের যিনি প্রধান তিনি মুখ্যমন্ত্রী, তাহলে দেশের যিনি প্রধান তিনি আপনার প্রধানমন্ত্রী, অবশ্যই প্রধান আমাদের রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি মহাশয়, এবং এদিকে রাজ্যপাল মহাশয়, সাংবিধানিক, এবং একটা জায়গা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর। তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যখন কোনো সমস্যা আপনার হবে, সেই সমাধানে আপনাকে একটা চেয়ারকে সবসময় অ্যাড্রেস করতে হবে। এখন অনেকে তো আপনার আঙুল তুলছে, ওই সময় যিনি সিজিআই ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, বিচার ব্যবস্থার প্রধান, তিনিও এই কেসটাকে অনেকটা খারাপ জায়গায় নিয়ে গেছেন। তো এটার মানে এই নয় যে আপনি কোনো একটা মুভমেন্ট বা কোনো একটা দাবি সেটাকে কোনোভাবে নস্যাৎ হলো। ব্যক্তিবিশেষের কোনো পরিকল্পনায় কেউ কোনোভাবে যদি কোনো পরিকল্পনা করে আপনাকে কোনো জায়গায় কোনো অ্যাপারেন্টলি মনে হয় পরাজিত অপরাজিত, সেটাতে আপনার যে চিন্তাধারা, সেটা যে আপনার যে ভাবধারা, যেটা আপনি বলতে চাইছেন, সেটার কোনো অংশে ক্ষতি হয় না। গ্যালিলিও ঠিক বলেই কিন্তু গিয়েছিল, আজকের এতদিন পরে আমরা সেই সায়েন্স নিয়েই বেঁচে আছি। আর্কিমিডিস ঠিক বলেই গিয়েছিল, কোপারনিকাস ঠিক বলেই গিয়েছিল, লক্ষ লক্ষ আছে তারা ঠিক বলেই গিয়েছিল যারা। তো এই জায়গা থেকে আমার মনে হয় কোনো আন্দোলনের, কোনো সত্য কথা বলার, কোনো প্রতিরোধের কখনো মৃত্যু হতে পারে না। এই আপনার সেন্টেন্সটাই আমি ঠিক বলে মনে করি না। একটা কথা, যে সাম্প্রতিককালে আপনার বাড়িতে পুলিশ, গ্রামের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে,
এবং আপনি নাক কান গলা বিশেষজ্ঞ না হয়েও বিশেষজ্ঞ হওয়ার দাবি করছেন, আপনাকে মেডিকেল কাউন্সিল চিঠিও পাঠিয়েছিল। তো বিষয়টা কি, এটা কি প্রতিবাদ করার জন্যই, আন্দোলনের জন্যই? দেখুন, এইটা নিয়ে আমি অ্যাকচুয়ালি আমি নিজের নিয়ে বারবার বলতে চাই না, অনেকবার বলা হয়ে গেছে এই ব্যাপারটা, তবু ক্ল্যারিফিকেশনের দরকার। যে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প, তখন আমি নাক কান গলা স্পেশালাইজেশন পড়ছিলাম, পড়াশোনা করছিলাম, এখন তো পাস করে গিয়েছি এবং অ্যাজ এ সিনিয়র রেসিডেন্ট হিসেবে জয়েনও করে গেছি। ফ্রি মেডিকেল ক্যাম্প একটা করতে যাই, যারা ডেজিগনেশনের পাশে প্রিন্টিং মিস্টেক করে। আপনার এখানে এলাম, আপনি একটা প্রিন্ট যদি মিস্টেক করে আমাকে একটা কিছু লিখে দিলেন, আমি দেবেন মাহাতো এখন ডাক্তারি করছি, আপনি লিখে দিলেন এখন আরজি কর, আমি তখন আরজি করে নেই। তো সেইটা যে প্রিন্ট করে এবং যারা ওই জায়গাটায় করে তাদের মিস্টেক। তারপরেও আমি বলছি, ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য সারা পৃথিবীর ইতিহাসে কোনোদিন তাকে শাস্তির মুখে পড়তে হয়নি। আর এটা নিয়ে আমি বারবার বলেছি যে আমি একজন ডাক্তার শুধুমাত্র পয়সা রোজগার কিংবা শুধুমাত্র ফেম নেমের জন্য নয়, আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মানুষকে ট্রিটমেন্ট করা। তো সেখানে আমি আমার যে ডিগ্রি, সেটা আমি সবসময় মাথায় করে নিয়ে ঘুরি না। আমি যেটা নিয়ে ঘুরি, হোয়াট আই লার্ন, যেটা আমি শিখেছি। একটা প্রেসক্রিপশন খুঁজে পাইনি কিন্তু পুলিশ 30টা আমার বাড়িতেও, এবং যেখানে আমি ফ্রি ক্যাম্প করেছিলাম সেখানেও কোনো প্রেসক্রিপশন পাইনি যেখানে আমি সাইন করেছি আমার নামের পাশে আমি এমএস লিখেছি। তো এটা একটা হাস্যকর বিষয়। আমি এই কথাটা রিপিটেডলি বলা মানে শুধু টাইম নষ্ট। আর এই প্রতিবাদের জন্য হয়েছে এটা আমি বলবো না, কারণ আমি মনে করি প্রতিবাদ এগুলো নয়, এটা যে বা যারা করে, মানে কারোর ক্ষতি করা বা কাউকে হ্যারাসমেন্ট করার যে মেন্টালিটি যাদের থাকে, এটা আমার মনে হয় তাদের পরাজয়। অন্যজনের জয়ের পথে এটা কোনোদিন আটকাতে পারে না। আপনি যে প্রশ্নটা আমি করব, সেই প্রশ্নটা কিন্তু আগেও আর কি ডক্টর নাইয়ার কাছে এসেছে, যে তাদের কয়েকজনের পোস্টিং নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে, যে আন্দোলনের মুখ হওয়ার কারণেই কি সেই পোস্টিং নিয়ে বিতর্ক হয়েছে? আপনারা জানেন যে স্বাস্থ্য সচিবের ঘরের বাইরে সে সময় অবস্থান করেছিলেন এই চিকিৎসকদের কয়েকজন। তো এই যে চিকিৎসকদের এই যে পোস্টিং নিয়ে যে বিতর্ক, এটা কি তাই, মানে এটা কেন হয়েছিল আপনাদের এই পোস্টিং নিয়ে যে বিতর্ক? অ্যাকচুয়ালি এই সেম জিনিস তো রিপিট হচ্ছে, একজন মানে এতটা নয়, মানে রিপিটেডলি এক্সপ্লেন করা হচ্ছে। দেখুন, সিম্পল, এটা মানুষ বুঝে গেছে, আমার মনে হয় এটা আর বোঝানোর সময় নেই। যে 1600 জন সিনিয়র রেসিডেন্ট পাস করার পর 1600 জন তাদের পছন্দের যে জায়গাটা চয়েস করেছিল বাই মার্কস, যে যেমন মার্কস পেয়েছিল, নাম্বার পেয়েছিল, সেই নাম্বার অনুযায়ী চয়েস করেছিল প্লেস। এবং কাউন্সিলের মাধ্যমে 1600 জন ঠিক, 1597 জন ঠিক পেয়ে গেল। 3 জন ব্যক্তির যা যা পছন্দ করেছিল সেগুলোকে অল্টার করা হলো। তো এবং আমার এই কথাটা রিপিটেডলি বলা ঠিক নয়, এই জন্য যে এটা এখনও সাবজুডিস আছে, আমরা এটার জন্য হাইকোর্টেও দ্বারস্থ হয়েছিলাম। এবং আমরা 3 জনের মধ্যে 2 জন আমরা অলরেডি নিজেদের যেখানে দিয়েছে পানিশমেন্ট পোস্টিং বলুন বা আপনার ব্লেসিং পোস্টিং বলুন, আমি তো মনে করি ব্লেসিং পোস্টিং। ব্লেসিং পোস্টিং কেন বলছেন? ব্লেসিং পোস্টিং, আই লাভ পুরুলিয়া। অ্যাকচুয়ালি পুরুলিয়ার মানুষগুলো ভালো, কাজ করতে ভালো লাগছে। এবং আমার একটা স্বপ্ন ছিল, মানে লিখিত অলিখিত বলতে পারেন, যে আমি একজন ডাক্তার হিসেবে মিনিমাম 1 লক্ষ মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দিয়ে পৃথিবী থেকে যেতে চাই। এটা আমার স্বপ্ন। এটা এর আগেও আমি বলেছিলাম, আগে ইন্টারভিউতেও বলেছিলাম, এবং সেই 1 লক্ষ সংখ্যাটা কম নয়। এবং আমি একটা স্বপ্ন দেখি যে চিকিৎসার যে শিক্ষাটা আমি পেয়েছি, সেই শিক্ষাটা দিয়ে অন্তত এখন তো ইএনটি স্পেশালাইজড আমি একজন ডক্টর, আমি মনে করি পশ্চিমবঙ্গের মধ্যে যত নাক কান গলার রোগ আছে, আমি জানি না, হয়তো এটা বড় স্বপ্ন হতে পারে, যে পশ্চিমবঙ্গের মধ্যে আমি আমার রাজ্য, আমার ঘর বলে মনে করি, সেই জায়গাতে পশ্চিমবঙ্গের বুকে কোনো নাক কান গলার কোনো রোগী অন্তত বিনা পয়সার জন্য চিকিৎসা পাচ্ছে না। এটা না শুনে যেন আমার পৃথিবী থেকে, আমি অন্তত পৃথিবী না ছাড়তে পারি। মানে অন্তত পক্ষে প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর নাক কান গলার সমস্যায় আমার কিছুটা অবদান যদি থাকে, তাহলে আমি নিজেকে গর্বিত মনে করবো। এই জন্য আমি ব্লেসিং মনে করি। এবং পোস্টিং, দেখুন, কোথাও না কোথাও তো কাজ করতে হবে, আমাদের কাজ তো রোগী নিয়ে করা। এবার একটু হ্যারাসমেন্ট হচ্ছে আমার, যাওয়া আসা, লং জার্নি, ঠিক আছে, ইটস ওকে,
একটা কথা আপনাদের কিন্তু আমি মনে করাবো, সম্প্রতি কলকাতা হাইকোর্ট তার একটা পর্যবেক্ষণে বলেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিচালন সমিতি তা রাজনীতি মুক্ত হওয়া উচিত। এই প্রসঙ্গে কি বলবেন আপনি? 100% মুক্ত হওয়া উচিত, শুধু মানে কোনো পার্সেন্ট 100% মুক্ত হওয়া উচিত, এবং একটা প্যারালাল রাজনীতি হওয়া উচিত। আমার মতে শিক্ষা প্রতিষ্ঠানের যে রাজনীতি সেটা ছাত্র ছাত্রীদের উপর ছেড়ে দেওয়া হোক, তারা তাদের প্রতিনিধিত্ব ঠিক করুক। সেখানে বাইরে থেকে আপনি ভাবুন, বাইরের যে ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় যাচ্ছেন তিনি একজন করাপ্টেড পারসন। আপনি যদি এখন এটা বলতে কোনো অসুবিধা নেই, আপনি 100 জন এমএলএ এমপিকে যদি ধরেন তার মধ্যে থেকে আপনি 80 জনকে এমন পাবেন যে তারা করাপ্টেড। এটা কোনো রকমের বলতে দ্বিধা নেই। আমি কোনো ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, মেবি সাম পলিটিক্যাল পার্টি ইজ দেয়ার, তারা করাপশানে যাচ্ছে কি যাচ্ছে না আমি একেবারে ডিরেক্ট ভাবে বলছি না, কিন্তু বেশিরভাগ করাপশানে, কেন করাপশানে আসতে হয় না এটা তারাই বলছে। যে কেউ একটা সিট পেতে গেলে, টিকিট পেতে গেলে তাকে 1 কোটি খরচ করতে হচ্ছে, কেউ টিকিট পেতে গেলে আপনার ভোটে দাঁড়াতে গেলে তাকে 10 লাখ খরচ করতে হচ্ছে, তাহলে সে সেই টাকাটা তোলার জন্য একটা বিজনেস হিসেবে পলিটিক্সটাকে ইউজ করছে। ঠিক উল্টো দিকে একজন ছাত্র যখন একজন যখন এন্টার করছে কোনো কলেজে, বিশেষ করে মেধার ভিত্তিতে যখন সে এন্টার করছে, একটা পড়াশোনা করার মাধ্যমে এন্টার করছে, এবং সেই অ আ ক খ থেকে শুরু করে তার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ভালো করে যখন এন্টার করছে, তখন সে যে প্রতিনিধিত্বটা চাইছে, আর এদিকে আপনার জনপ্রতিনিধি হিসেবে আমরা যাদেরকে চিনি, যারা টাকা পয়সা খরচ করে, খুন খারাপি, আপনার মারপিট করে সমাজ সচেতন বা সমাজ সংস্কারকের যে মুখোশ পরে তারা যে পলিটিক্সটা করছে, তারা যে রাজনীতিটা করছে, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে। একজন টাকা পয়সার অর্জনের জন্য আপনার সামনের দিকে চলে আসছে, আরেকজন সে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন এসে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভেবেছে হয়তো রাজনীতি করছে। এই দুটোকে যখন আপনি মিলিয়ে মিশিয়ে দেবেন, তাহলে আইদার আপনার যে পলিটিক্স অফ যে জায়গাটা, মানে মানুষের সেবা করার জায়গাটা আরও বেশি করাপশন হয়ে যাবে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই একটা বাজেট থাকে, একটা অর্থ থাকে, এবং সেই জায়গাগুলো ইনফিল্ট্রেশন হবে। এবং যদি উল্টো দিক থাকেন, এই ছাত্রের মধ্যেও ওই ইনফিল্ট্রেশনটা হবে, যে জনপ্রতিনিধির যে আপনার একটা মানে যাকে বলেন যে ড্যাসিং যে ব্যাপার স্যাপারগুলো, আপনার প্রচার প্রসার থেকে শুরু করে টাকা পয়সার যে একটা ছড়াছড়ি, সেই জায়গাগুলো তার মধ্যেও ঢুকে যাবে। এবং সেটাই এখন হচ্ছে। আপনি এখন যারা ছাত্র প্রতিনিধি যদি ধরেন, আপনি খোঁজ নিয়ে দেখুন তাদের ছাত্র প্রতিনিধি, কজন ছাত্র প্রতিনিধি আছে এখন যারা ওই কলেজের উন্নতিকল্প নিয়ে ভাবছে, কলেজে কি করে পড়াশোনা হবে নিয়ে ভাবছে, কি করে আপনার লাইব্রেরি ভালো হবে সেটা নিয়ে ভাবছে। দেখবেন তারাই প্রচার করছে যে তার এলাকার যে আপনার দাদা এমএলএ এমপি, তার কি করে লোক বেশি হবে, তার ভোটের প্রচারে আপনার জনসংখ্যা কি করে বেশি হবে। তারাই আপনার ছাত্র হিসেবে দেখবেন ভোটের প্রচার করছে, তারাই ছাত্র হিসেবে দেখবেন যে কোনো দাদা দিদির সঙ্গে ছবি তুলে আপনার মানে নিজেদেরকে হিরো হওয়ার প্রচেষ্টা করছে। এই দুটো রাজনীতি কিন্তু মানে আপনি আইদার নিচে থেকে উপরে উঠতে হবে, আইদার উপর থেকে নিচে নামতে হবে। এখন যেটা হয়ে গেছে, উপর থেকে নিচে নামতে গিয়ে পুরো ব্যাপারটা আর কি মানে হ্যাঁ অনেকটাই নিচে নেমে যাচ্ছে আর কি, যদি বলা যায়। এরকম নয়, ছাত্র রাজনীতি থেকে রাজনীতি উঠে আসুক, ছাত্ররা প্রতিনিধিত্ব করতে শিখুক, এবং পরবর্তীকালে ওরাই রাজ্য চালাক, ওরাই দেশ চালাক। আমার মনে হয় অনেক বেশি সুবিধা হবে এটাই। আচ্ছা, আমরা তো হাসপাতালের নিরাপত্তা নিয়ে অনেকগুলো কথা শুনছি, কিন্তু এমনও অভিযোগ যে রোগীর পরিবার অনেক সময় অনেক হাসপাতালের পরিষেবা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন। কেন বারবার এই হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে তা নিয়েই কিন্তু এবার আমরা জেনে নেব ডক্টর নাইয়ার কাছ থেকে। হ্যাঁ, এই যে হাসপাতালের পরিষেবা, এটা নিয়ে কি বলবেন? কেন বারবার পরিকাঠামো পরিষেবা নিয়ে এই ধরনের প্রশ্ন? দেখুন, দুটো ওয়ে হয়, এর দুটো হয় যদি ডিসেক্ট করা যায়। আবার সেই একটা জিনিসেই আমরা ঘোরাফেরা করছি যে হসপিটালের পরিষেবা তো কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। তার মধ্যে একটা অবশ্যই ডক্টর এবং স্বাস্থ্যকর্মী, আপনার সিস্টার থেকে শুরু করে আমাদের যারা দাদারা আছেন, আয়া মাসি, সব থেকে শুরু করে ওয়ার্ড বয় থেকে শুরু করে। আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যে আপনার অ্যাভেলেবিলিটি অফ মেডিসিন, ইনফ্রাস্ট্রাকচার। এবার যদি আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে বিশ্লেষণ করেন, তাহলে যে ডাক্তার তৈরি হচ্ছে তার কোয়ালিটি অফ প্রোডাক্ট, মানে কোয়ালিটিটা কি দাঁড়াচ্ছে। একটা ছেলে যখন মেডিকেল কলেজে এসে প্রথম থেকেই সে একজন কোনো পলিটিক্যাল দাদা দিদির ছত্রছায়া নিজেকে নাম এন্ট্রি করে দিচ্ছে, এবং সে কলেজকে মানে এরকম ভাবতে শুরু করে দিচ্ছে যে আমি পড়াশোনা না করলেও পাস করে যাবে, এবং হচ্ছিল মেডিকেল এডুকেশনে। আপনার আরজি করে যদি বিশ্লেষণ করেন দেখতে পাবেন।
তো সেই যখন ভাবছে যে আমি ওই দাদার জন্য প্রচার করে দেবো, ওই দাদার জন্য এ করে দেবো, কাজ করে দেবো এবং আমি ব্যাস আমি এক্সামে পাস করে যাব, তাহলে তার যে কোয়ালিটি অফ এডুকেশন সেটা নষ্ট হচ্ছে। হ্যাঁ, তো সে ভবিষ্যতে গিয়ে 1 নম্বর কম্প্রোমাইজড হচ্ছে হ্যাঁ, পেশেন্ট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, নলেজের দিক দিয়ে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সেম আপনার যে মেডিসিনের কোয়ালিটিতে আপনি যদি বিশ্লেষণ করেন দেখবেন সেখানে করাপশন হয়ে একটা হ্যাম্পার হচ্ছে। আপনি ইনফ্রাস্ট্রাকচারে গিয়ে দেখুন, ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু যেহেতু আপনার রিক্রুটমেন্ট নেই, সেখানে ইনফ্রাস্ট্রাকচার যে বিল্ডিং যে সেটাকে বাঁচানোর জন্য যে মেশিনপত্র আপনার ওটি ইনস্ট্রুমেন্টগুলো বাঁচানোর লোক নেই। তাহলে সব কিছুতে আমি এর আগেও বলেছি 3-4টে জায়গা যদি স্ট্রেংথেনিং করা যায় তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অনেক সুন্দর হবে। 3-4টে কি, 1 নম্বর আপনাকে প্রত্যেকটা জায়গার ম্যান পাওয়ার রেডি করতে হবে, রিক্রুটমেন্ট করতে হবে। রিক্রুটমেন্ট কি, রেশিও অনুযায়ী, পেশেন্ট রেশিও অনুযায়ী রিক্রুটমেন্ট করুন প্রথম। 2 নম্বর কি, আপনি যে মেডিসিন কোয়ালিটিগুলো আপনি আছেন সেগুলো কোয়ালিটি চেক আপের জায়গা তৈরি করুন, ওগুলো কোয়ালিটি মেনটেন করুন। তাহলে যে মেডিসিনটা একবার দিলে ঠিক হয়ে যাচ্ছে সেটা 3বার দিলেও ঠিক হচ্ছে না, তাহলে কোয়ালিটিটা ঠিক করুন। 3 নম্বর, যে ডক্টর আপনি প্রডিউস করতে চাইছেন, যে ডাক্তার আপনি প্রডিউস করতে চাইছেন, তাদের কোয়ালিটিটা অ্যাসিওর করতে হবে আপনাকে, সেটা মেডিকেল এডুকেশনের মাধ্যমে হোক কিংবা তাদের আপনার এডুকেশন ছাত্র শিক্ষকের যে রিলেশনশিপ সেই জায়গাটা বন্ডিং করে হোক। আপনি যদি দেখেন যে এরকম সিচুয়েশন হয়েছিল বিফোর, আমরাও এগুলো পরে জেনেছি যে অভয় ইনসিডেন্সের পরে, যে ছাত্ররা শিক্ষকদেরকে থ্রেট দিচ্ছে যে আপনি যদি না আমাকে নাম্বার দিয়ে দেন তো মুশকিল আছে আপনার। এবং সেই সিচুয়েশনগুলো যদি তৈরি হয় তাহলে তো মানে এডুকেশনটাও কম্প্রোমাইজ হচ্ছে, আপনার যে বাকি যে সরঞ্জাম সবই কম্প্রোমাইজ হচ্ছে, সেখানে একটা হবে। 2 নম্বর, আর তার সঙ্গে আরও একটা বিষয় যেটা আছে সেটা হলো যে ওভারঅল এডুকেশন, মানুষের সচেতনতা, অ্যাওয়ারনেস এগুলোও খুব কম আছে। সাধারণ মানুষ যাদের হয়তো নর্মাল ট্রিটমেন্ট নর্মাল পিএইচসিতে গেলে হয়ে যেতে পারে, তারা মেডিকেল কলেজে এসে ঝামেলা করছে। আবার যাদের মেডিকেল কলেজে অ্যাকচুয়াল দরকার তারা মেডিকেল কলেজে রিচ করতে পারছে না। তো অ্যাওয়ারনেস এডুকেশন সব কিছু ডিপেন্ড করবে, এবং সেই অ্যাওয়ারনেস এডুকেশনও আপনি যদি বলেন সেই এডুকেশনও আপনার কিন্তু সেই স্কুল এডুকেশনের উপর ডিপেন্ড করছে, ভিলেজ এডুকেশনের উপর ডিপেন্ড করছে, অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, এবং প্রত্যেকটা জায়গায় এটা একটা মানে জেনারেলাইজ স্ট্রাকচার। কোনো একটা জায়গায় যদি আপনার নড়ে চড়ে যায় আপনার কিন্তু প্রত্যেকটা সেই এফেক্টগুলো পড়বে। আজকের এই এতগুলো টিচার আপনি ভাবুন যে প্রায় 25-26 হাজার টিচার যাদের আপাতত অফ ধরে নিন, তাই না, আমি টেন্টেড আনটেন্টেড ছেড়ে দিলাম সেই পার্টগুলো, মানে অফ হয়ে গেছে। যে অফ হওয়ার জন্য যে এডুকেশন সিস্টেমের উপর ছাত্রদের এফেক্ট পড়ছে। এখন একটা ছেলে তো সে এইচএস হয়ে যাবে, তার মাধ্যমিক হয়ে যাবে, কিন্তু সে না শিখে মাধ্যমিক পাস করবে, সে না শিখে উচ্চ মাধ্যমিক পাস করবে, সে কম্পিটিশন পরীক্ষা একটা কোচিং সেন্টারে কম্পিটিশন পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে এন্টার করে যাবে, কিন্তু তার যে এডুকেশন, তার যে ডিসিপ্লিন, তার যে লার্নিং সবগুলো স্কিপ হয়ে গেল। একজন শিক্ষক যিনি হয়েছিলেন, যারা আমি যোগ্য শিক্ষকদেরকে স্পেশালিভাবে বলি, যারা শিক্ষক হয়েছিলেন তারা কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে 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 তারপরে এসে তারা টিচার হলেন। তাহলে তাদের জীবনের যে লার্নিং সেটা তারা ওই ছাত্রকে দিতে পারে, কিন্তু সিস্টেম এবং করাপশন এমনভাবে তাদেরকে নেটওয়ার্কিং করে রাখা আছে যে তারা ওই জায়গাটা মানে দিতে পারছে না, এবং তার এফেক্ট কিন্তু ওই স্কিপ করা ছাত্রগুলো আবার আপনার ডাক্তারি পড়বে, ওই স্কিপ করা ছাত্রগুলো আপনার ইঞ্জিনিয়ারিং পড়বে, ওই স্কিপ করা ছাত্রগুলো আপনার এ থেকে শুরু করে রিপোর্টিং থেকে। তো আলটিমেট যে কোয়ালিটি অফ যেটা হিউম্যান ডেভেলপমেন্ট যে জায়গাটা, সেই জায়গাটা তো কম্প্রোমাইজ হচ্ছে। সেই জায়গাটা যদি আপনি না করেন তো প্রত্যেকটা ক্ষেত্রেই পরিষেবাতে আপনার ব্যাঘাত ঘটবে। আজকে আপনি স্বাস্থ্য দেখতে পাচ্ছেন, কালকে আপনি ট্রান্সপোর্ট দেখবেন, পরে আপনি এডুকেশন দেখবেন, তারপরে আপনি লতে দেখবেন, রিপোর্টিংয়ে দেখবেন, এভরিওয়ার দেখবেন। এই জায়গাগুলো ধীরে ধীরে চোখের সামনে চলে আসবে যদি না প্রত্যেকটা ওই যে পিলারগুলো আছে সেই পিলারগুলোকে দায়িত্ব নিয়ে স্ট্রেংথেনিং করা হয়। একদম। আমি কিন্তু আপনাকে একটা কল্পনার প্রশ্ন করব, প্রশ্নটা একটু অন্যরকম প্রশ্ন। ধরুন আজকের দিনে আপনি যদি মাধ্যমিক পাশ করতেন বা উচ্চ মাধ্যমিক পাশ করতেন, ডাক্তারি নিয়ে পড়ার কথা ভাবতেন? না, অবশ্যই ভাবতাম, এটা দ্বিমত নেই। আজকের দিন হোক বা ঘটনার জন্য বলছি, ঘটনা প্রবাহের জন্য। দেখুন, ঘটনা তো ঘটবে, ঘটনা ঘটবে। আমার যেটা মনে হয় যেটা হলো যে কোনো একটা ইনসিডেন্টসকে দিয়ে আপনি কোনো স্ট্রিমটাকে কখনো অবজারভেশন করা আপনার উচিত নয়। ওই ইনসিডেন্টসটা দিয়ে আপনি হোল অফ দ্য হিউম্যানিটিকে আপনি বিশ্লেষণ করুন।
কারণ আমরা এই স্ট্রিম ওয়াইজ, আমরা এই পথ অনুযায়ী যখন করি, আমরা একটা সেকশন অফ পিপলকে ক্রিমিনালাইজ করে দিই। কিভাবে বলছি আমি আপনাকে, যখন আপনার মেডিকেল কলেজে ইনসিডেন্স হয়েছে, আপনি যখন এটা মেডিকেল কলেজ ইনসিডেন্স হিসেবে আপনি ভাববেন, তখন আপনি অলরেডি কিন্তু ক্রিমিনালাইজ করছেন একটা ওয়েকে। কিন্তু অলরেডি এটা শুধুমাত্র মেডিকেল কলেজ ব্যাপারটা নয়, এটা একজন ওমেনের ব্যাপার, এটা একজন মহিলার ব্যাপার, এটা একজন হিউম্যান বিংয়ের ব্যাপার, এটা একজন মেয়ের উপর অত্যাচার হয়েছে এটার ব্যাপার। এটাতে শুধুমাত্র একটা মেডিকেল সিস্টেম ফ্যাটার্নিটি নয়, এটা শুধুমাত্র যে ল কলেজে ঘটলো শুধু ল ফ্যাটার্নিটি নয়। আমরা বলতে চাইছি, বা আমি এটা বলতে চাই, সেটা হলো যে ওই স্ট্রিম লাইনে যখন আপনি একটা গলি তৈরি করে দেবেন, তখন অটোমেটিক্যালি ক্রিমিনালাইজ হয়ে যাবে সেই জায়গাটা। আমি বলবো যদি গ্লোরিফিকেশনের জায়গা আপনি ধরেন, তাহলে এই পার্টটা আমি এগ্রি করব। কিন্তু যখন ক্রিমিনালাইজের ব্যাপার হবে, আমার মনে হয় এটা কোনো স্ট্রিম লাইনে নয়, এটা 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 সমস্ত ব্যক্তিকেন্দ্রিক বা আপনার মানে সমস্ত সিস্টেম অনুযায়ী আপনাকে বলা উচিত যে এডুকেশানে এই ঘটনাটা ঘটেছে, নট ইন দ্য ল এডুকেশন, নট ইন দ্য মেডিকেল এডুকেশন, নট ইন দ্য জেনারেল এডুকেশন। একজন শিক্ষার্থীর ওপর এটা ঘটেছে, একজন আপনার মহিলার উপর এটা ঘটেছে, একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই ঘটনা ঘটেছে, একজন দেশবাসী হিসেবে এই ঘটনাটা ঘটেছে। আপনাকে জেনারেলাইজ করতে হবে, তবে প্রতিবাদটাও শক্তিশালী হবে এবং তবে আমরা অন্য জায়গাগুলোও পরিষ্কার করতে পারবো, নট আ সিঙ্গেল স্ট্রিম লাইন। আপনাদের সামনে আমি একটা কথা বলবো যে এই যে ডক্টর নাইয়া, যার বক্তব্য আপনারা বিভিন্ন সময় কিন্তু শুনেছেন, বিভিন্ন প্রতিবাদে, বিভিন্ন মিছিলে, বিভিন্ন সভায় তার যে একদম আগুন ঝরা বক্তৃতা আপনারা শুনেছেন। এই মানুষটার কিন্তু নেপথ্যে আরেকটি মানুষও রয়েছেন, আরেকটি সত্তা রয়েছে। এই মানুষটি কিন্তু অত্যন্ত সংস্কৃতি মনস্ক একজন মানুষ, গান করতে ভালোবাসেন, কবিতা লিখতে ভালোবাসেন, আমি যতদূর জানি আর কি। তো আজকের এই অনুষ্ঠানের একদম শেষ পর্বে আমরা তার একটা কবিতা যদি শুনি কেমন লাগবে বলুন তো? আসুন শুনে নি প্লিজ। একটা কবিতা 4 লাইন শোনাবেন যেটা আপনি লিখেছেন। কবিতা হচ্ছে তবু লড়ে যায় ওরা। আমার মায়েরা বোনেরা সবসময় কিন্তু লড়াই করছে এবং প্রতিনিয়ত করছে। আপনি যদি দেখেন কোনো মিটিং মিছিলে আপনি দেখেন যে মোর দ্যান 50% আপনি ফিমেল দেখতে পাবেন। তো এই জায়গা থেকে আমার একটু লেখা যে এটা এই 9 আগস্টকে কেন্দ্র করেই আমি লিখেছিলাম। তবু লড়ে যায় ওরা, তবু লড়ে যায় ওরা, 10 মাস হলো, 10 মাস পূর্ণ হওয়ার সময় লিখেছিলাম, 10 মাস হলো, প্রায় 300 দিন, বিচারের আশা অতি ক্ষীণ, তবু লড়ে যায় ওরা। বলো এমন করে কি নিরাশ হবে বিচার চাইছে যারা? নারীর গর্ভে জন্ম নেওয়া, দুগ্ধ পানেই জীবন পাওয়া, মায়ের কোলেই বড় হওয়া, তবু কোথায় নারী সম্মান? নারী হওয়ার দোষেই তাকে দুর্নীতির ওই নোংরা পাকে কেড়েই নিল জীবনটাকে, হারিয়ে গেল প্রাণ, তবু লড়ে যায় ওরা। বলো এমন করে কি নিরাশ হবে বিচার চাইছে যারা? রাত দিন পড়ে সুখ শখ ছেড়ে আহ্লাদ ঝেড়ে বেড়ে ওঠা মেয়ে, চোখে চোখ রেখে গর্বিত বুকে, মেধার নিরিখে ডাক্তারি শিখে, হায় সমাজ মানেনি তারে, হারিয়েছি বারে বারে, তবু লড়ে যায় ওরা, তবু লড়ে যায় ওরা। আরও আছে, আমি এইটুকু বললাম। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের স্টুডিওতে আপনি এসেছেন, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আবার নিশ্চয়ই আপনি আবার আসবেন, আপনাকে আমরা অবশ্যই আবার আমন্ত্রণ জানাবো। থ্যাংক ইউ সো মাচ। তো আজ আমরা কিন্তু এমন একজন চিকিৎসককে এখানে পেলাম যিনি স্বপ্ন দেখেন 1 লক্ষ মানুষকে একদম নিখরচায় সারা জীবন ধরে যদি চিকিৎসা পরিষেবা দেওয়া যায়। আবার সেই মানুষটি আমাদের অসম্ভব ভালো একটা কবিতাও শোনালেন, কবিতা লেখেন, গান করতেও ভালোবাসেন, সেই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে। শুধু একটা কথাই আপনাদের পরিশেষে বলবো যে আসুন না আমরা সকলে মিলে সেই সমাজ গড়ে তুলি যেখানে চিকিৎসকরা হাসপাতালেই রোগীকে পরিষেবা দেবেন আর শিক্ষকরা হবেন বিদ্যালয়ে মানুষ গড়ার কারিগর। আরও এমন অনেক অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।